আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, টপিকটা বলি, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি আদিবাসী নারী দর্শন, জাতিগত নিপীড়নের এক হাতিয়ার। এই বিষয়বস্তুটাকে কেন্দ্র করে আজকে আমরা একটু আলোচনায় যেতে যাচ্ছি। প্লিজ আপনারা একটু মানে আমাদের সাথে আপনাদের কমেন্ট গুলো, আপনাদের পরামর্শ গুলো, আপনাদের যদি কোনো ফিলিংস থাকে এই বিষয়ে আপনারা একটু আমাদের সাথে কমেন্টে যুক্ত হবেন। তাহলে আমরাও আপনাদের আহ মনের কথাগুলো বুঝতে পারবো, এবং আসলেই পাহাড়ে যে আদিবাসী নারী দর্শনটা, যে জাতিগত নিপীড়নের এক হাতিয়ার, সেটার বিষয় নিয়ে আমরা আজকে একটু সবাই মিলে একটু আলোচনা করব। তো দেখা যাক যে কারা কারা আমাদের সাথে যুক্ত হন। তো সুরেশ ভাই, আজকে তো আমাদের দ্বিতীয় লাইভ। তো আমি একটু জানতে চাই যে আমরা তো যেহেতু একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং একই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি এবং দেখেছি, আমরা যেহেতু একই রিজিয়নে হওয়ার কারণে আহ আমরা এটা তো ছোটবেলা থেকেই দেখে আসছি যে পার্বত্য চট্টগ্রামে আসলে জাতিগত নিপীড়নের বিভিন্ন হাতিয়ার আছে। তো দর্শন তো তার মধ্যে একটা। তো আমি যদি এটার প্রেক্ষাপটটা একটু আলোচনা করতে বলি, মানে তোমাকে, যে আসলে এই পার্বত্য চট্টগ্রামের দর্শন বিষয়টা কি আসলে আগে থেকেই ছিল কিনা, যে পাহাড়ি সমাজে এই নারী দর্শনের বিষয়টা কতটুকু আসলে আগে থেকেই, আমি বলছি হচ্ছে কি স্বাধীনতা পূর্ববর্তী বা ব্রিটিশ আমল থেকে আমাদের সমাজ ব্যবস্থায় এটা আগে আসলে কি আগে বিদ্যমান ছিল কিনা, বা শুরু হলে কবে থেকে আসলে এই বিষয়বস্তুগুলো আমাদের সমাজে দেখা দিয়েছে, একটু যদি আমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করো তুমি। না, এটা আহ, হুম, এই আলোচনায় যাওয়ার আগে আমি তাহলে এটা একটু বলে দিই। একটু একটু মনে হয় মাইকটা একটু কাছে নিলে ভালো হবে। এখন ঠিক আছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন লাউড ক্লিয়ার? এন্ড ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার, জি জি, শোনা ওকে, যাচ্ছে, একদম পরিষ্কার শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এই আলোচনায় যাওয়ার আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে, ফার্স্টে আমরা এটা একটু আলাপ করা দরকার। ধর্ষণ আহ, ধর্ষণ কেন করে আসলে? মানে বিশেষ হুম। করে এই যে জাতিগত নিপীড়ন আমরা যে বলছি, জাতিগত দর্শন জাতিগত নিপীড়নের হাতিয়ার। কেন এটাকে হাতিয়ার মানে কেন এটাকে দর্শন করা হয়? জাতিগত নিপীড়নের হাতিয়ার হিসেবে কেন ধর্ষণকে ব্যবহার করা হয়? দর্শন এটা আসলে এমন না যে এটা শুধুমাত্র এই সময়কার কিংবা রিসেন্ট সময়কার কোনো কোনো আচ্ছা। ঘটনা, এরকম কোনো কিছু নেই। এবং পৃথিবীর একদম আদিম কাল থেকে আমরা যদি দেখি, এক সময় রাজারা যখন যুদ্ধ করতো, এক এক রাজ্য থেকে আরেক রাজ্যে গিয়ে যখন যুদ্ধ করতো, হামলা করতো, আক্রমণ হুম, হুম। করতো, তখন যেটা হতো আচ্ছা। সেটাকে তখন ওই রাজাকে হচ্ছে পরাজিত করে সেই রাজ্যের আহ, নারীদের ধর্ষণ করা হতো। সেই আচ্ছা। রাজ্যের রানী কিংবা আহ, রাজ পরিবারের কোনো নারী থাকলে তাকে হচ্ছে বিয়ে করা হতো কিংবা ধর্ষণ করা হতো, এই ধরনের আমরা দেখি। ইভেন আমরা যদি একটু এটাও দেখি যে আহ, পৌরাণিক যে ইয়েগুলা, যেমন হচ্ছে গিয়া উম, আহ, মহাভারতের যদি আমরা আহ, দ্রৌপদীর দ্রৌপদীর রাইট, অস্থি রাইট। হরণের, হ্যাঁ, ইভেন এটা কিন্তু বিচ্ছিন্ন নয়, মানে এই আলোচনা থেকে কোনো বিচ্ছিন্ন কোনো আলোচনা নয় সেটা। দ্রৌপদীর যে দ্রৌপদীর যে ইয়েটা আমরা যদি দেখি, এক সময় যেটা হয়েছে, সে সময় যেটা হয়েছে যে যুধিষ্ঠির আর শকুনি যখন হচ্ছে জুয়া খেলতে খেলতে হুম, এক হুম, হুম, পর্যায়ে হুম। গিয়ে দ্রৌপদীকে বাদী হিসেবে রেখে, একদম শেষ পর্যায়ে গিয়ে সেটা বাজি হিসেবে রাখা হয়েছে, এবং সেখানে যুধিষ্ঠির হেরে যায় সেই বাজিতে। আচ্ছা। যুধিষ্ঠির হেরে যাওয়ার কারণে সেটা দ্রৌপদী তখন আহ ইয়ার শকুনিদের সম্পত্তি হিসেবে বিবেচিত হতে থাকে, এবং তখন দেখা যায় যে রাইট। দ্রৌপদীকে টেনে হেঁচড়ে সবার সামনে নিয়ে গিয়ে একদম তার গায়ের কাপড় খুলে দেওয়ার চেষ্টা করা হয়। এবং এই যে বস্ত্রহরণ কেন করা হয়, করা রাইট। হয় আসলে? হ্যাঁ, বস্ত্রহরণ করা হয়। এগুলো কেন করা হয়? এটা করা হয়, এটা করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সে সময়কার আহ আহ পঞ্চপাণ্ডবদের হেয় করার জন্য, তাদেরকে অপমান করার জন্য, তাদেরকে অপদস্থ করার জন্য, তাদের যে সামাজিক অবস্থান কিংবা তাদের এই যে যে রাজনৈতিক যে অবস্থান, সেটাকে তাদের আচ্ছা, সেই জায়গা থেকে তাদের একটু হেয় একটু করার জন্য। ইন্টারাপ্ট করি, একটু ইন্টারাপ্ট করি। সুনয়ন বলছে একটু বড় করে বলেন, বলেন দাদা। আচ্ছা, একটু নাকি আর একটু লাউডলি
বলতে হবে আর কি। সাউন্ডটা মনে হয় আচ্ছা, কমে যাচ্ছে। আমি কিন্তু আমার দিক থেকে দোষ লাউড করে বলছি। ওকে আচ্ছা, হোয়াট ওকে এভার, ওকে। সরি, তার এটা সম্ভবত টেকনিক্যাল ইস্যুর কারণে এই জিনিসটা হতে পারে। বাট আমি আমার থেকে আমার দিক থেকে এটা এনশিওর আমিও শুনতে করতেছি পাচ্ছি। যে ওকে। আমি যথেষ্ট বড় করে বলছি। হ্যাঁ হ্যাঁ, কাছে রেখে ওকে, বললে ভালো হবে। হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ। দ্রৌপদীর যে ব্যাপারটা, হ্যাঁ, বলছিলাম এটা কেন করা হয়েছে দ্রৌপদীদের সাথে কিংবা পঞ্চপাণ্ডবদের সাথে। এটা পঞ্চপাণ্ডবদের সাথে এজন্য করা হয়েছে তাদেরকে সবার সামনে বা সবার সামনে যাতে তাদেরকে অপদস্থ করা যায়, তাদেরকে অপমান করা যায়, তাদের মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দেওয়া যায়। ফলে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা ফলে ইভেন ইভেন আমরা যদি এই যে, ধর্ষণ বিশেষ করে দেখা যায় তো যুদ্ধ বিধ্বস্ত আহ, আহ, অঞ্চলগুলোতে কিংবা যুদ্ধ অবস্থা যখন কোনো জায়গাতে জারি থাকে, সেক্ষেত্রে এই জিনিসগুলো দেখি আমরা। ইভেন আমরা যদি ইভেন এই গত শতাব্দীর যে ইয়েটা দেখি, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আহ, রাইট। তারপরে জাপান চীন যুদ্ধ, আহ, আমেরিকা ভিয়েতনাম যুদ্ধ, কিংবা ইস্ট তিমুরের যে ইয়েটা, এবং চিটাং হিল ট্রেক্স, সর্বশেষ চিটাং হিল ট্রেক্স, হুম হুম। এগুলো সবগুলোতে যদি আমরা দেখি, দেখা যায় দর্শনকে আসলে জাতিগতভাবে নির্মূলের কিংবা জাতিগতভাবে দমন পীড়নের এক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সবসময়। এবং বিশেষ করে আমরা যদি আরো এটা বুঝতে আরো ক্লিয়ারলি বুঝতে পারি, এবং যারা সমতলের লোকরা যারা এই ল্যাবটা দেখছেন, তারা বুঝতে পারেন যখন এক সময় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা যখন হচ্ছে পাকিস্তানি শাসকরা ইভেন খোদ বাঙালিদের দিয়েও কিন্তু বাঙালি নারী দর্শিত হয়েছে, রাজাকারদের হ্যাঁ দিয়ে হ্যাঁ। এই অবস্থা হয়েছে। বলে কেন হয়েছে? এই যে যারা মুক্তিযুদ্ধ, তাদেরকে নৈতিকভাবে আহ দমন করার জন্য, নৈতিকভাবে পরাজয় করার জন্য কিংবা হেয় করার জন্য বা তাদেরকে দমন করার জন্য এই জিনিসগুলো করা হয়ে থাকে। এবং আচ্ছা। চিটাং হিল ট্রেক্সও এই জায়গা থেকে ব্যতিক্রম নয়। আমরা যদি চিটাং হিল ট্রেক্স এর যে ব্যাকগ্রাউন্ড আমরা যদি দেখি, কবে থেকে, তুমি যে প্রশ্ন করলা, কবে থেকে আসলে এই জিনিসগুলোর হয়ে আসছে কিংবা এর আগে ছিল কিনা, কবে থেকে ছিল হুম থাকলে, হুম। রাইট। সেই জিনিসগুলা। এখন আমি হিস্ট্রিতে যতটুকু দেখলাম, আমার কাছে যে ডকুমেন্ট আছে যেগুলো আমি যেটা দেখলাম, যেটা হচ্ছে এই জিনিসগুলো ধর্ষণ, মানে ঢালাওভাবে ধর্ষণ শুরু হয়েছে বিশেষ করে আহ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী থেকে। ইভেন আমাদের আহ এটা একদম দর্শন যখন মুক্তিযুদ্ধ চলছিল যখন আমরা জানি যে চিটাং হিল ওই যে আহ, পানচুরি হয়ে আহ, পানচুরি হয়ে যখন হচ্ছে আহ, কি ফ্রন্টিয়ার, ওই তিব্বতী বাহিনী যখন পাঞ্চুরি হয়ে মুক্তি ফৌজ। হ্যাঁ, হ্যাঁ, মুক্তিপদ যখন সে সময় আমরা দেখেছি যে খোদ মুক্তিযোদ্ধাদের দিয়ে পাহাড়ি নারী সে সময় ধর্ষিত হয়েছে, অনেক রাইট। পাহাড়িকে হত্যা করা হয়েছে। হুম হুম। সে সময় থেকে দেখি আমরা। এবং পরবর্তীতে এটা আরো ব্যাপকভাবে বাড়তে থাকে। এবং আমি যত খেয়াল করি সেটা হচ্ছে যখন 72-এ তখন কিন্তু আবার চিটাং হিল ট্রেক্স একদম সামরিকায়ন ওভাবে ছিল না। মানে এখন যেভাবে একদম ফুললি আর্মি ডেপ্লয়েড বিভিন্ন জায়গায়, সেনা ক্যান্টনমেন্ট, সে সময় শুরুর দিকে 72-এর শুরুর দিকে কিন্তু এরকম ছিল না, অবস্থা ছিল না। কারণ যেহেতু হচ্ছে মুক্তিযুদ্ধের একদম রিসেন্ট সময়, মানে মুক্তিযুদ্ধের পরবর্তী একদম রিসেন্ট সময় সেটা। আহ, তখন ছিল হচ্ছে বিজিবি, মানে বিজিবি হুম বলতে হুম। বিডিআর ছিল তখন। তখন তো নাম ছিল আচ্ছা আচ্ছা। বিডিআর ছিল তখন। তো সে সময় আমি দেখেছি যে বিভিন্ন ঘটনা প্রবাহে যে বিডিআরদের দিয়ে মানে মানে বিডিআর কর্তৃক পাহাড়ি নারী ধর্ষিত হতো। তখন কিন্তু স্যাটেলার ব্যাপকভাবে ছিল না, তখন কিন্তু স্যাটেলার ঢুকে নাই তখনও। তখন শুধুমাত্র ছিল কিছু ওই হুম। কাপ্তাইবাদের পরবর্তী থেকে যারা কিছু সংখ্যক বাঙালি, আদি বাঙালি আচ্ছা আচ্ছা। যাদেরকে বলি, তারা হচ্ছে চিকেন যারা আসে, তারা ছিল। আর হচ্ছে সেই সাথে পুলিশ আর কি বলে বিডিআর ছিল। এই বিডিআর কর্তৃক সে সময়কার পাহাড়ি নারীরা আহ, ধর্ষণের শিকার হয়। এবং এটা আমি ইতিহাসে বই ঘাট থেকে দেখি, এটা ফার্স্ট দেখি হচ্ছে ভাইবনছড়া ক্যাম্পে, যেটা ভাইবনছড়া ক্যাম্প বিডিআর ক্যাম্পের এখানে 4 জন বিডিআর সদস্য কর্তৃক প্রথম, মানে শেষ, মানে স্বাধীনতা পরবর্তী হিসাব করলে, মানে ওই স্বাধীনতা পর হিসাব করলে
বিডিআর কর্তৃক 4 জন বিডিআর কর্তৃক একজন পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয় ভাই বোন সহ। এটা কবেকার দিককার ঘটনা, মানে এটা এটা যুদ্ধ এটা স্বাধীনতার পরবর্তী সময় নাকি 72 তার? 10 জুন 1972, 10 জুন উনিশশো আচ্ছা বাহাত্তর এবং আমি আচ্ছা আমি হিস্ট্রি কার্ড থেকে দেখেছি এটাই প্রথম, মানে স্বাধীনতা পরবর্তী এটাই প্রথম ধর্ষণের ঘটনা, মানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক কোনো ইয়া হুম হুম উম, কি বলে সেনা কিংবা বিডিআর কর্তৃক এটাই প্রথম ধর্ষণের ঘটনা 1972 সালের 10 জুন 10 জুন। এর পরবর্তীতে এর পরবর্তীতে 11 জুন, 11 জুনও কিন্তু 11 জুন ইয়েতে মাহেশছড়িতে, মানে 10 জুনের পরবর্তীতে 11 জুন মাহেশছড়িতে আবার আচ্ছা আচ্ছা বিডিআর তারপরের ক্যাম্পে দিন। বিডিআর ক্যাম্পে 11 জন 11 জন বয়স্ক একজন, মানে 11 জন বয়স্ক সরি 11 বছর বয়স্ক একজন শিশু বিডিআর কর্তৃক ধর্ষণের শিকার হয়। মানে তার তার মানে 10 জনের পরবর্তী দিন 11 তারিখ, তারপরের দিন আর কি, এটা তারপরের 10ই দিন। জুন, এটা 11 জুন। আচ্ছা, রাইট। হ্যাঁ হ্যাঁ, তারপরের দিন 17 জুন। মানে এভাবে আমি দেখেছি 17 জুন, 26 জুন, এভাবে ওই মাসে অনেকগুলো দর্শনের শিকার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এমন হচ্ছে অবস্থা 72-এ 72 সালে, মানে স্বাধীনতার একদম পরবর্তী, তখন ঠিক কিন্তু এখানে একদম কিন্তু শুরুর একটা দিকে। বিষয়, হ্যাঁ, এখানে কিন্তু একটা বিষয় একটু বলে রাখা দরকার, তখন কিন্তু শান্তি বাহিনী সবে গঠন হয়েছে, মানে 72 শান্তি বাহিনী গঠন হয়। 72 কত 15ই ফেব্রুয়ারি সম্ভবত, না 15 ফেব্রুয়ারি দিকে শান্তি বাহিনী গঠন হয়। তার ঠিক সে সময় কিন্তু শান্তি বাহিনী ব্যাপকভাবে ছিল না, কিন্তু ওইরকম ভাবে তাদের হুম ইয়ে ছিল না শান্তি বাহিনী তখন, এবং শান্তি বাহিনী তো একদম গ্রাউন্ড লেভেলে যায় হচ্ছে গিয়া, আন্ডারগ্রাউন্ডে যায় হচ্ছে বঙ্গবন্ধু যখন হচ্ছে হত্যার শিকার হন, এর পরবর্তী 75 15 আগস্টের পরবর্তী সময়টাতে, 15 15 আগস্ট পনেরো পরবর্তী আগস্ট সময়টাতে, সময়টা, তার আগ সেই সময়টা পর্যন্ত তো এক- হ্যাঁ 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 পিজেএসএস পার্বত্য চট্টগ্রাম সমিতিতেই তার রাজনৈতিক কার্যক্রম শুরু করছে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, সবে শুরু হয়েছে আর কি, এরকম একটা হ্যাঁ এরকম সবে একটা শুরু সময়। হয়েছে, গোছানো শুরু করছে তারা বিষয়। এই এই ঘটনাগুলো সে সময়। তো সে সময়কার কিন্তু আবার আর্মিও ওভাবে এরকম যে এখন যেভাবে আর্মি ডেভেলপ চারদিকে ছিটে হিল ট্রেক্সে, হুম তখন কিন্তু সব জায়গাতে কিন্তু এরকম ছিল না, ঠিক আছে? তো এই এই আমি দেখেছি যে বিডিআর কর্তৃক এই জিনিসগুলো হয়েছে সে সময়, এবং পরবর্তীতে যখন আচ্ছা। 75-এর পরবর্তীতে যখন আর্মি ফুললি ডেপ্লয়েড হয়, আম, যখন সেটেলার বাংলাদেশ আস্তে আস্তে ঢুকতে থাকে, বিশেষ করে জিয়া রহমানের আমলে, এর পরবর্তী থেকে হুম দর্শনগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। এবং আমি যদি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আহ, কবে এটা 83-র দিকে সম্ভবত, 1983 সালের দিকে, যারা এক নারী, সে সে বেশ কয়েকজন সেনাবাহিনী কর্তৃক ধর্ষণের শিকার হয়, এবং পরবর্তী তারা ত্রিপুরায় পালিয়ে যেতে বাধ্য হয়। আমি সেই ইয়েটা একটু একটু বলি। লাউডলি বললে মনে ভালো হবে। ওকে ওকে, ঠিক আছে, সেটা যদি একটু বলি। আহ এক গ্রামে, গ্রামটার নাম অ্যাকচুয়ালি মনে পড়তেছে না এই সময়, এক গ্রামে এটা কোন সালের দিকের ঘটনা এটা? 83-র দিকে, 83, 86, 1986। 86। আচ্ছা। এক গ্রামে চারদিক থেকে হচ্ছে আর্মিরা ঘিরে ফেলে। তো ওই গ্রামের সমস্ত লোকদের একটা জায়গায় নিয়ে এসে বন্দি করে, মানে বন্দি করে একটা জায়গায় নিয়ে এসে রাখা হয়, এবং যতজন মহিলা ছিল ততজন তাদের বন্দি করে রাখা হয়। এর মধ্যে যারা পালিয়ে যেতে পেরেছে তারা তো গিয়েছেই, বাট যারা ওখানে ছিল তাদেরকে ধরে হচ্ছে একটা মাঠের মধ্যে নিয়ে এসে রাখা হয়েছিল বন্দি করে। তো সে সময় সবার ওখানে যারা ছিল সবাইকে উলঙ্গ করে, মানে ছেলে মেয়ে সবাইকে উলঙ্গ করে রাখা হয়েছে, এবং যেই 3 জন মেয়ে ছিল, 3 জন মেয়ে ছিল, 3 জন মেয়ের মধ্যে আহ, একজন মেয়েকে প্রথমে ধর্ষণ করা হয়। সবচেয়ে খারাপ লাগার যে বিষয় সেটা হচ্ছে ধর্ষণের সময়, যখন তাকে ধর্ষণ করা হচ্ছিল, সে সময় তার সামনে তার শ্বশুর ছিলেন, তার তার শ্বশুরের আচ্ছা সামনেই তাকে ধর্ষণ করা হয়। মানে এইটা কি পরিমাণ বেদনাদায়ক হতে পারে, তার শ্বশুরের সামনে তাকে ধর্ষণ করা হচ্ছে। পরবর্তীতে আহ আরো যে বাকি মেয়েরা ছিল তাদেরকেও ধর্ষণ করা হয়, নারীরা ছিল তাদেরকে ধর্ষণ করা হয়।
এবং এর পরবর্তীতে এমন হয়েছে যে ওই নারী আর ওই তার শ্বশুর আর পরবর্তীতে কোনোদিন চোখে চোখ রেখে আহ, কথা বলতে পারে নাই। মানে এই দর্শনের আচ্ছা পরবর্তীতে তাদের তাদের মনে এমন ভাবে সেটা আঘাত লেগেছে, তাদের মনস্তাত্ত্বিক ভাবে তারা এমন আঘাত পেয়েছে যে তারা আর সেভাবে স্বাভাবিকভাবে কথা বলতে পারেনি। শ্বশুর আর আহ, কি বলে স্বাভাবিক ছেলের এটাকে বউর মধ্যে যে স্বাভাবিক আলাপ হওয়ার কথা সেটা করতে পারেনি অর্থাৎ। ট্রমাটাইজ হয়ে আরেকটা যাওয়ার একটা বিষয়। আরেকটা কথা না বলে সেটা হচ্ছে এরকম যে এটা একদম এক্স্যাক্টলি মনে পড়তেছে না আমার, সময় ওই সময়কার আশেপাশে হবে সম্ভবত ৮৬ দিকে। তার একটা বাড়িতে রাইড দিয়ে তার ওই বাড়ির মধ্যে থাকা তার স্বামী এবং স্ত্রী এ বের করে হয়েছে হাত হাত বেঁধে বাড়ির সামনে উঠোনে তার স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা এবং সেটা সেনাবাহিনী করছে। এবং এই আচ্ছা জিনিসগুলো আচ্ছা আপনাদের অনেকে মনে হতে পারে এই জিনিসগুলো আমি কোত্থেকে বলতেছি, ঠিক আছে? এই জিনিসগুলো আমি তো ওগুলো বানাই নাই, এগুলো হচ্ছে আপনারা যদি জিএসটি কমিশনের যে রিপোর্টটা আছে, লাইফ ইজ নট আওয়ার্স বইটা, এগুলো পড়লে এগুলো পেয়ে যাবেন। ফলে এই হচ্ছে গিয়া হিস্ট্রি। এবং এই এই দুটো ঘটনা থেকে আমার মনে হয়েছে একটা জিনিস, আমি যখন বইটা পড়েছি, ওই যে দ্য রেপ অফ নানকিন, দ্য রেপ অফ নানকিন, আরিশ চেং এর লেখা বই। হুম নানকিন হুম হচ্ছে চীনের একটা এক সময়কার রাজধানী, সে সময়কার রাজধানী। নানকিন শহরে জাপানিজরা এমন হত্যাযজ্ঞ চালিয়েছে, এমন ধর্ষণ করার দর্শন করেছে নারীদের, যে পরবর্তীতে যারা সে সময়কার যারা নানকিং এ ছিল, যারা দেখেছে, যারা প্রত্যক্ষ করেছে এগুলা, তারা পরবর্তীতে মানসিকভাবে ভারসাম্য হারিয়েছে, এমন অবস্থায় গিয়েছে। কারণ আচ্ছা এগুলার তার আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেইন, মানে তাদের ব্রেইন আর তাদের মস্তিষ্ক ওই পরিমাণ আর কি বলে ওই এই পরিমাণ এই টর্চার নিতে পারে নাই তারা, নিতে পারে নাই নিতে পারে নাই। নিতে পারে। হ্যাঁ, যার জন্য পরবর্তীতে ওই মানুষগুলো ধর্ষণ এবং সেই সময় দেখা গেছে যে ৯০ বছরের বৃদ্ধাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে আচ্ছা জাপানের সৈন্য কর্তৃক। আমার এই জিনিসগুলো, এই চিটিং হিলটার ঘটনাগুলো যখন বলছিলাম না, এই জিনিসগুলো যখন আমি বলছি তখন আমার যখন মনে হচ্ছে যে আমি ওই সময়কার এই আহ, জাপানিজদের যে বর্বরতা, যে নৃশংসতা, ঠিক একই জিনিস থেকে আমি আহ বাঙালি সেনাবাহিনী কর্তৃক পাহাড়ি নারীদের উপর যে ধর্ষণ, সেই একই চিত্র আমি দেখি। ইভেন আমি যদি স্বাধীনতা সময়কার, মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক আহ, সৈন্য কর্তৃক যদি বাঙালিদের দর্শনের চিত্রগুলো দেখি, এই একই একই রকম অনুভূতি হবে, এর মধ্যে কোনো তফাৎ নেই। আ- এই আচ্ছা এই এইটা অনুভূতি একটা বিষয়, মানে বিষয়টা হচ্ছে, মানে আমি কেন বুঝি না যে এই দেশে, মানে আমাদের এই বাংলাদেশটাতে এই জিনিসটাকেই কেন প্রতিষ্ঠা করা হয়েছে। কারণ আমরা যদি একটু একাত্তরের কথা, মানে আমরা ঘুরে ফিরে এসে একাত্তরের কথাই বলতেছি, যদি আমাদের এই বাংলাদেশে একেবারেই আমি ম্যাসাকারের কথা বলি, গণহত্যা, জেনোসাইডের কথা বলি, একেবারে গণধর্ষণের কথা বলি, সেটা তো আসলে ব্যাপকভাবে হয়েছে ১৯৭১ সালে। এটা নিয়ে কোনো ইয়া নেই, সন্দেহ নেই, নো ডাউট। মানে এটা তো ভুক্তভোগী হচ্ছে গিয়ে, সবচেয়ে বেশি বড় ভুক্তভোগী হচ্ছে গিয়ে আমাদের, মানে মেইন স্ট্রিমের যে লোকজন, আমাদের বাঙালি ভাই বোনেরা। মানে কারণ আমরা ইতিহাস থেকে এটা বলা হয় যে কমপক্ষে ২ লক্ষ মা বোন হচ্ছে গিয়ে, তারা হচ্ছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। তো বাঙালি স্বয়ং, মানে এই বিষয়টাকে তারা কি বলবো, মানে এটার মধ্য দিয়ে গিয়েছে, তারা এই সিচুয়েশনটাকে এক্সপেরিয়েন্স করেছে যে কতটা বেদনাদায়ক এবং কতটা মানসিক চাপ এখানে নিতে হয়। তো আমি ঠিক মানে কোনোভাবেই এটাকে মিলাইতে পারি না যে যে দেশে এই ধরনের ঘটনা হয়ে যাওয়ার পর নিজেরা এটার ভুক্তভোগী, তো একই ঘটনা মানে কিভাবে এই দেশে, মানে আবার তারা আরেকটা জনগোষ্ঠী
রাষ্ট্রীয়ভাবে এক প্রকার বলতে গেলেই চলমান রাখার কেন একটা ব্যবস্থা আর কি, মানে আমি মাঝে মাঝে আসলে এগুলোর প্রশ্ন খুঁজে পাই না। নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা মনে হয় যে আমার আমার কাছে এটা মনে হয় আসলে আহ শাসকরা আসলে কোনো শিক্ষা নিতে পারে নাই যে এটা যে তারা এটা তারা ব্যবহার করছে দমন পীড়নের এক, মানে জাতিগত দমন পীড়নের এক হাতিয়ার হিসেবে। কিন্তু দেখা যায় যে এটা করে আসলে তো এটা যদি দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে যদি কোনো জাতিকে যদি দমন করা যেত তাহলে তো হুম বাংলাদেশ হুম স্বাধীন হতো না, তাই না? এটা হুম হুম হুম। এটা তা যদি তো করে অবশ্যই, যদি তা তো দর্শন অবশ্যই, করে, হ্যাঁ, করে যদি দমন তা তো পীড়ন করে অবশ্যই। যদি কোনো জাতিকে যদি আহ আসলে পরাধীন রাখা যেত তাহলে তো বাংলাদেশ স্বাধীন হতো না। কারণ পাকিস্তানিরা যে পরিমাণ দমন পীড়ন করেছে কিংবা যে পরিমাণ ধর্ষণ করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা তো যে পরিমাণ, এটা তো কি বলে কল্পনাতীত। এটা হুম হুম। লক্ষ লক্ষ মানুষ হত্যা করা, হাজার রাইট হাজার নারীকে রাইট ধর্ষণ করা। রাইট। একটা বিষয় আসলে যে হুমায়ুন আজাদ, মানে এই লোকটাকে হয়তো অনেকেই পছন্দ করবে না, বাট হুমায়ুন আজাদ থাকাকালীন অবস্থায় একটা কথা বলে গিয়েছে। তিনি বলেছিলেন যে আসলে বাঙালি আন্দোলন করে, তারা নাকি আসলে মাঝে মাঝে সফল হয়। বাঙালি যে আন্দোলন করে তারা মাঝে মাঝে আন্দোলন করার ফলে তারা নাকি সফল হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে হুমায়ুন আজাদ যেটা বলেছেন, যে বলেছেন সমস্যাটা হচ্ছে এই জায়গাটা, বাঙালি হচ্ছে গিয়ে সফল হওয়ার পর ভুলে যায় তারা আসলে কিসের জন্য আন্দোলনটা করেছে। মানে বিষয়টা অনেক সময় এরকম মনে হয় আমার কাছে, যে হ্যাঁ, একেবারেই একদম। যে তারা মানে রিলেটেবল। আন্দোলন সফলতা লাভ করার পর তাদের আসলে মনে থাকে না যে তারা আসলে আন্দোলনটা কেন করেছিল, কার বিরুদ্ধে করেছিল, কিসের জন্য করেছিল। এই একেবারে বিষয়টা না আমার খুব মনের মধ্যে গেঁথে গেছে আর কি, হুমায়ুন আজাদ বলে গেছে। আরে যাই হোক, তুমি তো বলতেছিলে যে হচ্ছে হ্যাঁ, গিয়ে আমাদের প্রেক্ষাপটটা। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আমি তো সেই সময়কার প্রেক্ষাপটের কথা বললাম। হ্যাঁ। এখন এই সময়ে এসে তো আরো সেটা বেড়ে গিয়ে কোনো আহ, মানে আমি 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 ঠিক বলছিলাম হচ্ছে প্রায় 30 বছর আগের কথা যেগুলো বলছিলাম আর কি। রাইট রাইট কিন্তু রাইট। এই সময় এসে কিন্তু এই চিত্রটা কিন্তু খুব একটা পাল্টায়নি কিন্তু। এই সময় আমরা না না দেখছি না, যে পাল্টায়নি পাল্টায়নি, এটা হচ্ছে নারীরা পাল্টায়নি। একসময় মারমা নারীদের দর্শন করে কিভাবে পরে রানী ইয়ানিয়ানকে আহ, আহ, হেনস্থা করা হলো এই জন্য। এবং গত কয়েকদিন আগে দেখছি আমরা বইমারাতে ওই ওই একই হুম লোককে, হুম একই হুম লোককে হুম। দর্শন করতে কেন্দ্র করে কিভাবে গুলি করে হত্যা করা আচ্ছা। হয়েছে। এই জিনিসটাকে তুমি ট্রু। কিভাবে দেখো আসলে সাম্প্রতিক সময় সেটাকে, এটা কি বেড়ে গিয়েছে নাকি কমে গিয়েছে আসলে, এবং এটা কিভাবে আসলে এইটা, এফেক্ট করছে এটা খুবই বেদনাদায়ক। মানে আমরা যদিও বা বলি যে দর্শকের কোনো জাত নাই, কিন্তু মানে আমার কাছে মাঝে মাঝে খুব কষ্ট লাগে যখন মানে পার্বত্য চট্টগ্রামে আমরা দেখি যে, দেখি একচেটিয়া ভাবে মানে আমাদের পাহাড়ি নারীরা বাঙালিদের কর্তৃক দর্শিত হচ্ছে। মানে এটা বিষয়টা খুবই বেদনাদায়ক। মানে আমি বলছি না যে এটাকে জাস্টিফাই করার কোনো দরকার নাই যে আমাদের পাহাড়ি মেয়েরা দর্শিত হচ্ছে, তার বিপরীতে গিয়ে বাঙালি মেয়েদের দর্শিত হইতে হবে, নেভার। এটা, এটা হচ্ছে গিয়ে এটা আরো খারাপ, এটা আরো খারাপ। এটাকে জাস্টিফাই করার জন্য মানে আমাদের পাহাড়ি মেয়েরা দর্শিত হচ্ছে তার জন্য অন্য জাতের মেয়েরা দর্শিত হইতে হবে এরকম কোনো কথা না। এবং এটা জাস্টিফাইও না, এটা আরো আরো বেশি বড় অন্যায়। একটা অন্যায় আমি অন্যায়ের প্রতিশোধ নিতে যাব, আরেকটা বড় অন্যায় করবো, এটা হইতে পারে না। এখন বেদনার জায়গাটা হচ্ছে আমাদের, আমি একটু এই গত এই গুইমারার ঘটনার প্রেক্ষাপটটাই আর কিন্তু আলোচনা করতেছিলাম একটা জায়গায়, যে মানে গুইমারার এক ঘটনা তো আসলে হওয়ার কথা না, যে 3টা প্রাণ ঝরে গেল, আমাদের প্রায় 60টা মতো গর্বাদি পুড়লো, আমাদের দোকানপাট পুড়লো, আমাদের তাজা 3টা প্রাণ ঝরে গেল, মানে যারা একেবারে কিছুই জানেন না এসবে কি হচ্ছে না হচ্ছে দেশে, এরকম মানুষ, খুবই খেটে খাওয়া সাধারণ মানুষ। আচ্ছা যাই হোক, আমি মানে এই ঘটনা কিন্তু এত দূর আসতো না, এই গুইমারার এই ঘটনা, যদি না আমরা যদি পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে, আমি আগের কথাগুলো বাদ দিলাম, ঠিক আছে, একটা সময় মানে এটা বাদ দেওয়ারও কথা না, আমি তারপরেও একেবারে তর্কের খাতিরে আমি যদি বাদও দিই যে ঠিক আছে ভাই, 70 পরবর্তী 80 দশক পর্যন্ত এখানে একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা ছিল, মানে নানান কারণ হয়েছে, বাট এটাকে তারপরেও মানে জাস্টিফাই করার কোনো উপায় নাই যে এটা ঠিক হয়েছে, আমি এটা মানতে পারি না। কিন্তু আমি তর্কের খাতিরে একেবারে না পারতে, যেহেতু আমি আর পাবোই না এটার বিচার, আমি মেনেই নিলাম ঠিক আছে ভাই, যা হয়েছে হয়েছে 70 80 দশক।
কিন্তু সাম্প্রতিক সময়ে আমি যদি একেবারে আমি 90 দশকেও যাবো না, আমি যদি কথাটা বলি হচ্ছে কি 2000 পরবর্তী সময় থেকে 2000 পরবর্তী সময় থেকে যদি আমি একটু কথা বলা শুরু করি, তাহলেও কিন্তু এখানে দেখতে পাবো যে প্রতি বছর আমাদের মা বোনেরা, কারো না কারোর মা বোনেরা এখান এই পার্বত্য চট্টগ্রামে যারা গিয়েছে সে বহিরাগতদের দ্বারা দূষিত হচ্ছে। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মানে কেন এখন আমরা বলতে এক প্রকার বাধ্য হচ্ছি যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী নিদর্শন হচ্ছে এক ধরনের জাতিগত নিপীড়নের হাতিয়ার। আমরা শেষ পর্যন্ত কেন এটা বলতে বাধ্য হচ্ছি এই কারণে এই যাবৎকালে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের যতগুলো শ্লীলতাহানি, ধর্ষণ বা ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে তার কোনোটারই বিচার কিন্তু হয় নাই। আমরা দেখি না, অ্যাটলিস্ট আমি যাই না, মানে কেউ দেখাইতে পারবে কিনা জানি না, আমরা অ্যাটলিস্ট দেখি না যে কোনো দর্শকের বিচার হয়েছে। এখন বাংলাদেশের পুরো সামগ্রিক চিত্রটা এক, মানে যদিও বা অনেকটা এক, কিন্তু পাহাড়ের বেলায় বিষয়টা আরেকটু মনে হয় আহ, জটিল আর কি। ওই যে বলে না মানে আইন সবার জন্য সমান, কিন্তু আইন কারো কারোর জন্য একটু বেশিই সমান। মানে আমাদের পার্বত্য চট্টগ্রামের চিত্রটা খুব মানে সমতল থেকে ভিন্ন, খুব বেশি সেটা না, কিন্তু বলতে হবে যে একটু বেশি ভিন্ন, এরকম একটা অবস্থা। আমি একেবারে গত 5 বছরের যদি ডেটাটা একটু দেখি যে কি ধরনের ঘটনা আমাদের হয়েছে, আমি দেখতেছিলাম যে 2020-এ আর কি, 2020-এ দেখতেছিলাম যে এরকম 17টা ঘটনা হয়েছে। মানে একেবারে স্পেসিফিক ভাবে এমনি পুরো দেশে আদিবাসী নারীদের এরকম ঘটনা হয়েছে 61টা, তার মধ্যে 17টা রিপোর্টেড হয়েছে হচ্ছে কি আমাদের পার্বত্য চট্টগ্রাম, 2020-এর কথা বলতেছে। আমি কিন্তু এগুলো বিভিন্ন পত্রিকা বা ডকুমেন্টস থেকে গেটে তারপর বের করছি। মানে এগুলো হচ্ছে রিপোর্টেড একেবারে রিপোর্ট করা হয়েছে, এরকম দালিলিক প্রমাণ আছে। এই জায়গা থেকে বলতেছি, হয়তো যেগুলো রিপোর্ট করা হয় নাই তো হয় নাই, কিন্তু এগুলো রিপোর্ট করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে এরকম দর্শন, শ্লীলতাহানি, দর্শন পরবর্তী হত্যা এরকম ঘটনা 2020 সালে হয়েছে 17টা। 21-এ আমি পুরো ডেটাটা এটা কালেক্ট করতে পারি নাই, আসলে পাই নাই, অ্যাভেলেবেল না, সোর্সটা অ্যাভেলেবেল না। এটা আমি বিভিন্ন পত্রিকা ঘেটে দেখলাম, বিভিন্ন অনলাইন সোর্স, এটা দেখলাম যে শুধুমাত্র জুন পর্যন্ত 2021-এ এটা 16টা ঘটনা ঘটছে, 16টা। মানে আমি ওভারঅল মিলাই করতেছি শ্লীলতাহানি, দর্শন চেষ্টা এবং দর্শন পরবর্তী হত্যা এরকম ঘটনা। 2022-এও দেখা গেছে এরকম 16টা, 2023-এ দেখা গেছে 23টা ঘটনা হয়েছে, 2024-এ 12টা হয়েছে। আবার এই যে 2025-এর এই ঘটনা, মানে একেবারে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা যদি দেখি এরকম ঘটনা ঘটছে 15টা, পরবর্তী তো আবার আসে। তো এই যে এই ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু কোনোটারই বিচার হয় না। এবং সবচেয়ে বড় বিষয় কি, এই যে চিটাগং হিট ট্রায়ালস মানে টিএসটি কমিশন 2014 দিকে তারা একটা সার্ভে করছিল, যেখানে তারা দেখাইছে আর কি, যে দেখাইছে না অ্যাকচুয়ালি এটা, মানে ফিল্ড লেভেল থেকে এরকমই বিষয়টা উঠে আসছে যে 2014-তে সিএসটি কমিশন যে একটা তারা প্রতিবেদন তৈরি করছে বিভিন্ন মাঠ পর্যায়ে, সেখানে বলা হয়েছে যে আসলে 95% নারী এরকম ঘটনা হয়ে যাওয়ার পর তারা আসলে সমাজে তাদের মুখ কলঙ্কিত হবে, কুলসিত হবে, তারা এই ভয়ে থাকে। তাদের মধ্যে প্রায় দেখা গেছে যে তাদের মধ্যে প্রায় 60 ভাগ এই যে পুরো 95 ভাগ, মানে 95 ভাগ নারী যারা দূষিত বা এরকম ঘটনা হয়ে যাওয়ার পর কুলসিত হওয়ার ভয় হচ্ছে কি মানুষের সামনে বলতে চায় না, কিছু একটা প্রকাশ করতে চায় না, ভয়। তার মধ্যে আবার 60 ভাগ নারী তারা একেবারেই হচ্ছে গিয়ে কোন ধরনের আইনি সহায়তা দিতে চায় না, অনিচ্ছুক তারা। কারণ দেখা গেছে যে অতীতে ধর্ষণ হয়ে ধর্ষিত হয়েছে, এরকম বিচার চাইতে গিয়ে বিচার পাইছে, এরকম ঘটনা কিন্তু দেখা যায়। তো যার জন্য এদের মধ্যে একটা ভয় বা শঙ্কা কাজ করে যে আমি না হয় বললাম ঠিক আছে, আমাদের বা আমাদের কারো পরিবারে, আমাদের সমাজের কেউ যদি এটা এফেক্টেড হয়, যদি ভিকটিম হয়, বা আমি যদি বলি যে হচ্ছে কি সার্ভাইভার হয় এই ঘটনা, সে মানে বলবে কেন, সমাজের সামনে এটা প্রকাশ করবে কেন, বা সে হচ্ছে কি এটা আদালতে গিয়ে বললে তো সবার কাছে এটা চলে আসে, তো চলে আসে লাভটা কি হয়? আলটিমেটলি লাভটা হয় যে সবাই জানে যে অমুক হচ্ছে গিয়ে এই ধরনের একটা ঘটনার শিকার হয়েছে, যে বেদনাটা তার সারা জীবন ধরে বয়ে বেড়াতে হবে। এরকম যদি হইতো যে ঠিক আছে, সে কেস করছে এবং আইনি সহায়তা নিয়ে সে এটার একটা মানে বিচার
সঠিক বিচার সে পেয়েছে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। তাহলে আজকে কিন্তু আমরা এটা বলতে বাধ্য হই না যে দর্শন হচ্ছে গিয়ে একটা জাতিগত নিপীড়নের হাতিয়ার। এবং আমি আসলে খুব হতাশ হই মাঝে, মাঝে যে পার্বত্য চট্টগ্রামে এই সমস্ত বিষয়গুলো এত প্রতি বছর হয়ে যাওয়ার পরেও, প্রতি বছর হয়ে যাওয়ার পরেও প্রশাসন নীরব থাকে। আমাদের রাষ্ট্রীয়ভাবে কোন ধরনের বিচার, ওইভাবে আমরা দৃশ্যমান কোন বিচার আমরা এখনো পর্যন্ত দেখি নাই। আমি জানি না ঠিক কতদিন পর্যন্ত এই বিষয়টা চলমান থাকবে আমাদের এই পার্বত্য চট্টগ্রামে। আ আমি এখানে হতাশা, আমি এখানে হতাশা কাজ করে। হতাশা কাজ করে। হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, আমি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে এখানে দর্শনদের সমতলে হয়, চিটাং হিল ট্রেক্সও হয়। হ্যাঁ, হ্যাঁ। তো চিটাং হিল ট্রেক্স কেন আমরা সেটাকে জাতিগত নিপীড়নের হাতিয়ার বলছি? তো পৃথিবীতে হুম, বিভিন্ন রাইট। জায়গায় বিভিন্ন দেশে দর্শন হয় থাকে। হ্যাঁ, দর্শন হয় হুম, থাকে। হুম। এখন কিছু কিছু ধর্ষণকে আমরা জাতিগত নিপীড়নের কেন ধর্ষণের হাতিয়ার বলি, এটা একটু আমাদের বুঝতে হবে। কাউকে ব্যক্তিগতভাবে ধর্ষণ করা মানে মানে একজন মেয়েকে, যেমন ঢাকা শহরে অথবা বিভিন্ন সমতলে যেগুলো হয়, একজন একজন নারী হয়তো রাস্তা হেঁটে যাচ্ছে, মানে অন্ধকারে হেঁটে যাচ্ছে, সেই জায়গাতে হয়তো কোনো একটা ইনসিডেন্ট হয়েছে এরকম, মানে অপ্রত্যাশিত কিংবা অপরিকল্পিত যেগুলো, ঠিক আছে? কিন্তু হুম, চিটাং হুম। হিল ট্রেক্স যেগুলো হয়, সেই দর্শনগুলো তো একদম পরিকল্পিত। না, তা এগুলো তো তো অবশ্যই, পরিকল্পিত, তা তো অবশ্যই। পরিকল্পিত, এবং এগুলো এই পরিকল্পিত। রাইট, রাইট। এ ৭১ এ যেমনটা হইছে আরকি। হ্যাঁ, হ্যাঁ, একাত্তরে যেমনটা হয়েছে সেটা। ৭১ এগুলো এ তো যেমন একদম মানে পরিকল্পিত। পাকিস্তানি ছেলেরা বাঙালি নারী চেহারা দেখে, দেখে, গায়ের রং দেখে, দেখে, বুঝে শুনে যখনই নিশ্চিত হয়েছে যে হ্যাঁ, এটা বাঙালি নারী, এবং স্বাভাবিকভাবেই মানে আমাদের তো তখন পূর্ব পাকিস্তানে মানে পাকিস্তানিরা বা ওই পারের পাঞ্জাবি বা শিখরা এইদিকে থাকার কথা না। তো স্বাভাবিকভাবেই এইদিকে সব বাঙালি নারীরা ছিল। তো গায়ের রং দেখে, দেখে নিশ্চিত হয়ে মানে দর্শন করাটা যে হ্যাঁ, এটা বাঙালি নারী। তখনই যখন পাকিস্তানি বাহিনীটা দর্শনে গেছে, স্বাভাবিকভাবে এটা জাতিগত নিপীড়নের কারণে গেছে। এবং এটাই কিন্তু এখন পালন করতে হচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে, এবং এই জিনিসটা বিভিন্ন জায়গায় হয়েছে, ভিয়েতনামে হয়েছে, ইস্ট তিমুরে হয়েছে। ইস্ট তিমুর ইন্দোনেশিয়ান হুম, হুম, হুম। সেনাবাহিনী কর্তৃক সে ইস্ট তিমুরের নাগরিক দর্শন হয়েছে, ভিয়েতনামের নাগরিক দর্শনের শিকার হয়েছে। এবং ফলে এইগুলাকে যখন এইগুলা দেখা যায়, এই বিশেষ করে, এবং সবচেয়ে বড় ব্যাপার যেগুলো ব্যাপক আকারে হয় থাকে, এমন না যেগুলো হ্যাঁ, দু একটা হ্যাঁ। বছরে দু একটা, ব্যাপারটা এমন না। বিচ্ছিন্ন না, এগুলো বিচ্ছিন্ন বছর বলা যাবে না। ছিল না, বছরের এগুলো যদি হিসাবটা দেখেন, আমি যদি একটা হিসাব দিই, একটা প্রতিবেদনে দেখছিলাম আমি, আহ চিটাং হিল ট্রেক্সে 1981 থেকে 1981 থেকে 96 না, সম্ভবত 1996 পর্যন্ত প্রায় 2,500 পাহাড়ি নারী ধর্ষণের শিকার হয়। চিন্তা করা যায়, 2,500 ধর্ষণের শিকার, হিউজ, এই নাম্বারটা খুবই হিউজ। 2,500 মানে ধর্ষণের শিকার। এটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ফলে কোনোভাবেই মানে মনে হয় এটা না কি যে এগুলো স্বাভাবিক? বিচ্ছিন্ন ঘটনা। এটা তো স্বাভাবিক না, এই অ্যামাউন্ট, এই যে স্বাভাবিক না। ধর্ষণের সংখ্যাটা, এটা তো স্বাভাবিক না। এটা থেকে বোঝা যায় এটা তো একদম পরিকল্পিত এটা। এবং পরিকল্পিত, দ্যাট মিনস এটা যেহেতু পরিকল্পিত, ফলে এটা, এবং এবং বেছে বেছে পাহাড়িদের যখন ধর্ষণের শিকার করা হয়, তখন এটা কোনোভাবে আহ অস্বীকার করার উপায় নেই, অথবা না মেনে নেওয়ার উপায় নেই যে এটা জাতিগত নিপীড়ন দেখা। এবং এটা পৃথিবী, রাইট। এটা তারা এটা করে থাকে বেসিক্যালি মানুষকে জাতিগতভাবে দুর্বল করে দেওয়ার জন্য, মানে জাতিগতভাবে দুর্বল করে মানে তারা মনস্তাত্ত্বিক ভাবে দুর্বল করে দেওয়ার জন্য, কিংবা সামাজিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে সেই জাতিকে হচ্ছে সামাজিক ফায়দা নেওয়ার অবস্থা জন্য। কিংবা তার ফায়দা নেওয়ার জন্য এই জিনিসগুলো করে থাকে আসলে শাসক গোষ্ঠী। ফলে চিটাং রাইট। হিল ট্র্যাক্সও একই জিনিস, একই জিনিস হচ্ছে। হুম, হুম, হুম। হ্যাঁ, সেটাই বলতে হবে। কারণ যখনই দর্শনটা যখন একেবারে চেহারা দেখে, দেখে, বেছে, বেছে হয়, আ গায়ের রং দেখে, দেখে হয়, মুখের গঠন দেখে হয় যে হুম, হ্যাঁ, এই মেয়েটাই হচ্ছে গিয়ে পাহাড়ি নারী। এই মেয়েটাই হচ্ছে গিয়ে আ পাহাড়ি আদিবাসী নারী। তো এবং সেটা নিশ্চিত হয়ে যখন সে দর্শনের শিকার হয়, তখন এটা আসলে জাতিগত নিপীড়ন বলা ছাড়া আমাদের আর কোনো উপায় আছে বলে আমার আরকি মনে হয়। আমি এটা যদি পার্বত্য, হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ করে থাকে, আমি উল্লেখ করা, আমি সেটা হচ্ছে, আহ, তুমি নিজেও বলছো যে হচ্ছে গিয়া কি বলে, আমরা আসলে
এই যে এতগুলো দর্শন হলো, এত নারী দর্শন হলো, একটা ঘটনারও কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। দ্যাট মিনস যে দীর্ঘ না না সময় না ধরে বিচারহীনতার যে সংস্কৃতি, এবং পাহাড়ি নারীদের উপর যখন দর্শনের শিকার হয় এবং কোনো আমরা কোনো ধরনের সুস্থ বিচার পাই না, এটাই প্রমাণ করে যে আসলে এটা জাতিগত নিপীড়নের একটা হাতিয়ার। আদারওয়াইজ নিবিড়। কেন এগুলো দর্শনের এই এই দর্শনগুলো কেন বিচার হবে না? এবং না সেটাই, এটা এবং এটা শুধুমাত্র ধর্ষণ না, এটার সাথে কিন্তু নারী সহিংসতা কিংবা অন্যান্য বিষয়গুলো, এবং আহ, কল্পনা চাকমার অপহরণের, সেটাও কিন্তু এটার আহ, এটার সাথে একেবারে কোনো আহ, আহ, ইয়ে নাই, কিন্তু এখান থেকে কোনো ভিন্ন কোনো কিছু না। কিন্তু কল্পনা চাকমা অপহরণ না হয়েছে, না সেটাকে এটার কোনো এতবার শুনানি হওয়ার পরেও এটার কিন্তু কোনো ইয়ে হয় নাই, আহ, আহ, ইয়া পাই নাই আমরা, আহ, কি বলে, ইয়ে থেকে, তার কোনো হাইকোর্টে কিন্তু সুবিচার আসলে পাওয়া যায় না। সুবিচার পাই নাই আমরা এটার জন্য। ফলে চিটাং হিল ট্রাস্টে যা কিছু হয় পাহাড়িদের উপরে, এগুলো আসলে সুষ্ঠু বিচার হয় না। তাহলে আমি কেন বলবো না জিনিসটা? আমার প্রশ্ন হচ্ছে, কেন এটা বলবো না আমি? এটা তো রাষ্ট্র আমাকে বাধ্য করছে যে আমাকে এটা আমাকে বলাই যে আসলে আমাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে জাতিগত নিপীড়ন। এবং এটা কিন্তু মানে সেম হইতো ভাইস ভার্সা, যদি কোনো আদিবাসী পাহাড়ি ছেলে কর্তৃক যদি এভাবে গণহারে যুগের পর যুগ কোনো বাঙালি নারীরা যদি দর্শিত হইতো, এটা কিন্তু সেক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হইতো যে পার্বত্য চট্টগ্রামে যে আহ, এই ঘটনাগুলো মানে তাদের জন্য জাতিগত নিপীড়নের হাতিয়ার বলা যায়, যদি তাদের ক্ষেত্রেও হইতো সে মানে যেটা আমরা 1971 বলছি আর কি, পাকিস্তানিদের যে আচরণ বা এখানে তাদের যে ঘটনা, যেটা আমরা তখন বাঙালি ভাই বোনদের জন্য বা বাংলাদেশি ভাই বোনদের জন্য আমরা বলেছিলাম যে দর্শনটা হচ্ছে কি আমাদের জাতিগত নিপীড়নের হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছে 1971। আচ্ছা, আমি দুই একটা একেবারে ছোটখাটো ঘটনা, ছোটখাটো বলতে মানে কিছু আলোচিত ঘটনা একটু বলি, যেগুলো আসলে আমাদেরকে বেশ নাড়া দিয়েছিল তখন। কোনো মানে দর্শন হত্যাকাণ্ড তো আসলে ছোট করে দেখার কোনো সুযোগই নেই। মানে এভরি সিঙ্গেল লাইফ ম্যাটার্স এখানে, মানে এখানে কোনো কিছুকেই একেবারে ছোট করে দেখার কোনো সুযোগই নেই। তারপরে একেবারে আলোচিত যে সকল ঘটনা মানে রিসেন্ট একেবারে যেগুলো হয়েছে মানে 2000 পরবর্তী সময়, যদি বলি 2012 সালে আমাদের মনে আছে কিনা জানি না, আমরা সুরজা চাকমার কথা, এটা লংগদুর আতরপছড়াতে ঘটনা ঘটেছিল। লংগদুর থেকে একদম চতুর্থ শ্রেণীর একজন পড়ুয়া, 9 থেকে 10 বছর হবে বয়স, তার ছোট ভাইকে নিয়ে জাস্ট গরু আনতে গিয়েছে এই সুজাতা খান। পরবর্তীতে এক সেটলার ইব্রাহিম নামে তাকে হচ্ছে গিয়ে জঙ্গলে পেয়ে একাতে হচ্ছে গিয়ে তাকে ধর্ষণ করে। এবং শুধু তাই না, ধর্ষণ পরবর্তীতে তাকে কিন্তু একেবারে গলা কেটে হত্যা করা হয় এই সুজাতাকে। সো চতুর্থ শ্রেণীর একজন, আমরা তুমাচিং এর কথা জানি 2012 সালের দিকে, আমরা হচ্ছে গিয়ে এই যে ছবি মারবার কথা জানি। আমার এখনো মনে আছে আমরা 2017 সালে এটা নিয়ে আন্দোলন করেছিলাম। মানে সবিতা চাকমার কথা, একেবারে কমলছড়িতে সদরের একটা এলাকা, চেঙ্গি নদীর পাড়ে যখন ওই যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বা গরু আনতে গিয়ে যখন হচ্ছে গিয়ে সে দর্শনের শিকার হয় এবং তাকে নির্মম ভাবে হচ্ছে গিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়েছিল। এই বিষয়গুলো খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক, মানে বলার মতো না কি ভাষায় প্রকাশ করা যায়। আচ্ছা, তুমি যদি কিছু আর এটার সাথে এড করো, পরবর্তীতে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিতে পারি হয়তো, শেষ কথা হলো। যেটা মনে হয় আর কি, আমরা তো অনেক কিছুই ইয়ে করলাম, অনেক কিছু আলোচনা করলাম, আবার অনেক কিছু আলোচনা করা হয় না, একটু মনে হয় কিছু করতে হয়েছে না আমাদের এখানে। আমি যেটা বলছিলাম সেটা, আমরা অনেক কিছু এখানে আলোচনা করলাম, আবার অনেক কিছুই কিন্তু আলোচনা করা হয় নাই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ইভেন right. আমাদের, আমরা যেগুলো আলোচনা করতে পারি না সেটা হচ্ছে চিটাং হিল ট্যাক্স এতগুলা 13-14টা যে গণহত্যা হলো, সেই সময়, সেই গণহত্যার সময় কিন্তু পাহাড়িদের আমরা দর্শনের নিশ্চয়ই শিকার কোনো হয়েছে। সময় হ্যাঁ, আলোচনা করবো। সেগুলোর কিন্তু কোনো বিচার হয় নাই। ফলে এই যে দীর্ঘ সময় ধরে বিচারহীনতার যে একটা সংস্কৃতি, এবং এই বিচারহীনতার সংস্কৃতি দর্শকদের উস্কে দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে খোদ যখন প্রশাসনের লোক, মানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ও নানাভাবে মদত থাকে এবং তাদের কর্তৃক অনেক সময় দর্শনের শিকার হয়েছে, মানে রাষ্ট্র খোদ এখানে ইনভলভড। সেখানে আসলে এই জাতিগত নিপীড়নটা, এই ধর্ষণ কিভাবে আসলে, মানে খোদ যেখানে যেখানে আহ, রাষ্ট্র এখানে ইনভলভ, সেখানে আসলে কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়, কিংবা এটাকে কিভাবে
একদম জিরো লেভেল নিয়ে আসা দেয়, আই ডোন্ট নো। হ্যাঁ। ফলে তাদের যাই দিক হোক, থেকে আমরা তারা যদি রাষ্ট্র যদি ন্যূনতম সহানুভূতিশীল না হয় আসলে, আহ, বাংলাদেশের এটাই এটাই আমরা চাই। সাধারণ জনগণ যদি ঠিকভাবে না বুঝে, তাহলে ভাই এটার কোনো প্রতিকার আছে বলে মনে হয় না আমার কাছে। হ্যাঁ, আসলে এই বিষয়টা রাষ্ট্র যদি আসলে সবার জন্য সমান আচরণ না করে এবং তার নাগরিকদের প্রতি সহানুভূতিশীল না হয়, মানে এটা তো আমার দায়িত্ব না ব্যক্তি হিসেবে। এটা তো আমি তো আর প্রতিষ্ঠান না, আমরা তো আর প্রতিষ্ঠান না। মানে ব্যক্তি হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যে, মানে কারো, এটা তো রাষ্ট্র নিশ্চিত করবে যে তার রাষ্ট্রের সীমানা, তার দেশের মধ্যে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মা বোন নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে, এই দায়িত্ব তো রাষ্ট্রের। মানে এটা তো আমাদের না। ঠিক আছে, সমাজ তার জায়গা থেকে করবে, কিন্তু ওভারঅল এটার আইন শৃঙ্খলা এবং সবকিছু দেখে হচ্ছে গিয়ে রাষ্ট্র। রাষ্ট্র যদি এখন, মানে শুধু আমার নাকটা চ্যাপ্টার ভাবে যদি ভিন্ন চোখে আমাকে মূল্যায়ন করে, ভিন্ন চোখে যদি আমাকে দেখে, আমার প্রতি যদি সে দ্বিচারিতা করে, সবার থেকে আলাদা আচরণ করে আমার প্রতি, মানে এখানে তো আসলে বলার মতো কিছু নাই। মানে এইখানে শুধু তখন আসলে হতাশা ব্যক্ত করা ছাড়া আমাদের হাতে আর কিছু আছে কিনা, আহ মানে বলার মতো আসলে কিছু নাই। যাই হোক, আমরা চাইবো যে রাষ্ট্র এই এটা বন্ধ করা, মানে দর্শন বন্ধ করা কিন্তু খুব কঠিন কাজ না। ঠিক আছে, সামাজিক আন্দোলনটা দরকার, আমি মানি ভাই, সামাজিক ভাবে এটার আন্দোলন দরকার। কিন্তু রাষ্ট্র যদি এটার বিচার নিশ্চিত করে এবং এটা যদি দুই একটা উদাহরণ সে সৃষ্টি করে, ঠিক আছে, দর্শকের কোন উল্লেখযোগ্যভাবে এরকম ঘটনা হওয়ার সাথে সাথে একদম র্যাপিড অ্যাকশন নিয়ে হচ্ছে কি এরকম শাস্তি দেওয়া হয়েছে, এরকম ঘটনা যদি হয়ে থাকে এবং তারা যদি দুই একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে রাষ্ট্র, তাহলে আমার মনে হয় যে এটা বন্ধ করা খুব একটা ঠিক কাজ না। কারণ আইন যদি সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে আমার মনে হয় সবাই আহ এইটার থেকে ভীত হবে এবং হচ্ছে গিয়ে আহ নিজেকে যতটুকু সম্ভব হচ্ছে গিয়ে সংযত রেখে ওইভাবে, মানে যারা এই দুষ্কৃতিকারীরা তারা সংযত হয়ে নিজেদেরকে শুধরে চলার চেষ্টা করবে। এবং আমি আচ্ছা, জাস্ট এখানে একটা অ্যাড করি, শেষ কথা আমি যদি জাস্ট কিছু এখানে বলতে। একটু সামান্য একটু হ্যাঁ, সেটা হচ্ছে, রাষ্ট্র যদি এখানে পক্ষপাতদুষ্ট না করে, কিংবা সে যদি সে যদি কি বলে, আহ, যেমন আমরা দেখেছি চিটাং হিলট্রাক্সে অনেক ইনসিডেন্ট হয় আছে যেগুলো হচ্ছে গিয়া সব প্রশাসন, আমরা সাধারণ জনগণ থেকে যেটা আমরা বলি অথবা বলা হয়, সেটা হচ্ছে প্রশাসন অনেক সময় সেগুলোতে ইনভলভ থাকে, যার কারণে এগুলো সুবিচার পাওয়া যায় না। সেই জায়গাগুলো থেকে যদি রাষ্ট্র যদি আসলে আহ আহ, কি বলে, জাতিগতভাবে সেগুলা আহ জাতিগত জায়গা থেকে সেগুলা না নিয়ে, অথবা আহ জাতি ধর্ম বর্ণ বিচার না করে যদি সেগুলা সঠিক বিচার করে সেগুলার, তাহলে বোধহয় একটা আশা থাকে। আদারওয়াইজ মানে জাতি হিসেবে ওই আহ, একটা মানে যেভাবে আমরা দেখি যে আহ, প্রশাসন যেভাবে স্যাটেলারদের হয়ে কাজ করে, কিংবা একদম স্পেসিফিক যদি বলে স্যাটেলারদের হয়ে কাজ করে, এই জায়গাগুলোতে যদি একটু তাদের যদি প্রশাসন যদি ওই জায়গা থেকে সরে না আসে, কিংবা রাষ্ট্র যারা নীতি নির্ধারণের পর্যায়ে থাকে, তারা যদি এই জায়গাগুলোতে ইন্টারফেয়ার না করে, আসলে রাজনৈতিক ভাবে যদি এটা ইয়ে না হয়, আমার মনে হয় না এটা আসলে খুব ভালো সমাধান আছে আর কি। এবং এটা যদি ভালো সমাধান না হয়, এটার কনসিকুয়েন্সটা কিন্তু আমার মনে হয় এটা ভালো হবে না আর কি। এটার একটা কি বলে উল্টো একটা প্রতিক্রিয়া হয়তো থাকতে পারে। ঠিক আছে, আমরা আমাদের লাইভের একেবারে শেষ দিকে, আমরা একেবারে সবকিছু যে আলোচনা করতে পেরেছি এরকম না, আমাদের অনেক বিষয় আসলে এই অল্প সময়ে আলোচনার মধ্যে নিয়ে আসা বেশ দুরূহ ব্যাপার, অনেকটা দুঃসাধ্য বটে। কিন্তু আমরা চেষ্টা করেছি হচ্ছে কি আমাদের একেবারে মৌলিক যে বিষয়গুলো আলোচনা না করলেই না সেগুলোকে তুলে ধরা। তো যারা আজকে আমাদের সাথে লাইভে ছিলেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করছি হচ্ছে গিয়ে, মানে 2 সপ্তাহ অন্তর অন্তর হচ্ছে গিয়ে লাইভে আসার। আমাদের আগামীতে প্রচেষ্টা থাকবে নতুন নতুন বিষয়বস্তু নিয়ে আলোচনা করার। সামনে আহ আহ সামনের পরবর্তী লাইভে হয়তো আমরা ভিন্ন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনায় আসার চেষ্টা করব, লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করব।
এবং সর্বশেষ আমরা বলতে চাই এই দর্শন বিরোধী আন্দোলন মানে সারা দেশের মানুষ এটা নিয়ে সচেতন হোক এবং সর্বোপরি রাষ্ট্রের কাছে আমাদের দাবি হচ্ছে কি রাষ্ট্র দর্শনকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করুক। বাংলাদেশের পাহাড়ি বাঙালি পাহাড়কে সমতল সব জায়গায় আমাদের মা বোনেরা নির্বিঘ্নে সব জায়গায় বিচরণ করতে পারুক, এই আশাটা হচ্ছে কি আমরা ব্যক্ত করি এবং রাষ্ট্রের কাছে আমরা চাইবো যে যেন এই ধরনের ঘটনাগুলো রোধ করা যায় সেটা যথোপযুক্ত ব্যবস্থা যাতে রাষ্ট্র নেয়। সো দ্যাটস অল ফর টুডে। সবার সাথে আগামী লাইভে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।